গতকালের ঘটনা যদি বলি, যে আলোচনা করছিলেন যে মাইলস্টোন স্কুলে 9 ঘন্টার মতো আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব আটকা ছিলেন। এবং আমরা দেখেছি স্টুডেন্টরা তাদেরকে, শিক্ষার্থীরা ধরে ভুয়া ভুয়া নানা ধরনের স্লোগান দিচ্ছিল। 1 বছর, একটা গণঅভ্যুত্থানের 1 বছর পরে এই যে 9 ঘন্টা ধরে দুজন উপদেষ্টা প্রেস সচিব আটকা থাকলেন, ভুয়া ভুয়া শব্দ করে তাদের, এবং আমরা ইটপাটকেল ঢেলে দেখেছি সেখানে, বা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এটা কি ফ্যাসিবাদের উত্থান কিংবা এই দেখছেন, নাকি আসলে তার এক ধরনের ক্ষোভ সাধারণ মানুষের 1 বছর, যদি ক্ষোভ হয় 1 বছরের মধ্যে এমন ক্ষোভটা তৈরি হলো কেন? এটি আমি হতাশা এবং ক্ষোভ হিসাবেই দেখছি, এবং এর জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছে এই সরকার, অন্তর্বর্তী সরকার এবং কিছুটা রাজনৈতিক দলগুলো। আমি একটু বুঝিয়ে বলি। সরকারটি চরমভাবে ব্যর্থ হচ্ছে দেশ শাসন করতে, এবং দেশ শাসনের দেখুন, এই চেয়ারগুলো পেলে, দামি গাড়ি পেলে, সিকিউরিটি পেলে, স্যার সম্বোধন পেলে আমাদের সবারই ভাল লাগে, তাদেরও ভাল লাগছে, কিন্তু বিনিময়ে যে তাদের ডেলিভারি দেওয়ার কথা, দায়িত্বশীল হওয়ার কথা, সেটি আমরা দেখছি না। এই যে যমুনাতে যে 2 দিন মিটিং হলো, এটি অত্যন্ত বিসদৃশ, দৃষ্টিকটু লেগেছে। এবং এই যদি আলোচনা হয়ে থাকে, যেটি আসিফ নজরুল পরবর্তীতে বলেছেন, তা জন্য আপনাকে এই দুর্ঘটনার সময় মিটিংটি করতে হতো না। আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর দায় কী ছিল। রাজনৈতিক নেতারাও তো হসপিটালে ভিড় করেছিলেন, প্রথম দিনই স্কুলে গেছিলেন। জামাতি ইসলামীর আমির ওই দিন প্রথম দিন বলেছেন 100 জনের মতো নিহত হয়েছে। আচ্ছা, একজন রাজনৈতিক দলের নেতা এই কথা কি বলতে পারেন? পৃথিবীর কোথাও কি এরকম নিদর্শন আছে? এবং পরবর্তী যে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে আপনার যে বিরোধটি তৈরি হলো, অবিশ্বাসটি তৈরি হলো, তার জন্য তো উনি দায়ী হবেন। উনি ঘটনার শুরুতে যখন 16 জনের মৃত্যুও নিশ্চিত করা যায়নি, তখন উনি 100 জনের কথা বলেছেন। কাজে আপনি কাদের কাছে দায়িত্বশীলতা আশা করছেন? তারা দৌড়ে যমুনায় যাবেন, চা বিস্কিট খাবেন, ফ্যাসিবাদ বিরোধী আলোচনা করবেন, এটি তো তাদের এই মুহূর্তের পেশা এবং নেশা। কিন্তু আমাদের জাতির প্রত্যাশা ছিল ভিন্ন। 9 ঘন্টা আটকে থাকা দুজন উপদেষ্টার এবং প্রেস সচিবের অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এর দায় তাদেরকেই নিতে হবে। এখন যারা এই কাজের লোক না, তারা কেন এসবের দায়িত্বে গেছেন? আইন উপদেষ্টার কাজ কি একটা দুর্ঘটনার স্থলে যাওয়া? এরা কি কেউ ক্রাইসিস ম্যানেজমেন্টের উপরে ট্রেন্ড? আমি আপনাকে পরিষ্কার বলে দিতে পারি, ট্রেন্ড না। ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। তার জন্য সরকারের ট্রেন্ড ব্যক্তিটা কে? এবং সারা ওয়ার্ল্ডে আমরা জানি যে এগুলো যদি আপনি ভালো করে ম্যানেজ করতে না পারেন, সত্যের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, তাহলে মানুষ বিক্ষুব্ধ হবে, হতাশ হবে। আপনি একবার ইমাজিন করুন, আপনার সন্তান মারা গেছে বা আপনার স্ত্রী মারা গেছে, আপনি তো তখন মানসিকভাবেই সুস্থ না। আপনি তখন যে কাউকে ভুয়া ধ্বনি দিতে পারেন, আক্রমণও করতে পারেন। এর জন্য যারা ট্রেন্ড, তারা সরকারে থাকার কথা ছিল। কিন্তু সরকারটি যেহেতু ভাই বেরাদর, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সরকার হয়েছে, সেজন্য তারা ট্রেন্ড লোক খুঁজে পায়নি। এখনও সময় ছিল সরকারের ট্রেন্ড লোক খোঁজা, কিন্তু সরকারটির মধ্যে আমরা ডিনায়াল দেখতে পাই। আর এই সরকার সবচেয়েতে অজবাবদিহিমূলক সরকার। এই সরকার কারো কাছে জবাবদিহি করে না। দেবপ্রিয় ভট্টাচার্য যেমন বলেছেন সরকারের ভেতরে সরকার আছে, আমি আপনাকে বলছি সরকারের ভেতরে কয়েকটি সরকার আছে, একটি না। এবং ওই সরকারগুলো গোষ্ঠী, 3 জন 4 জন 5 জন উপদেষ্টা, তারা একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন। আমরা তাদের পরিষ্কারভাবে চিনি এবং জানি। কাজেই এইভাবে যদি বাংলাদেশের গণ অভ্যুত্থান তাদের হাতে অনিরাপদ থাকে, এর সম্পূর্ণ দায় তাদের জায়গায় 11 মাস আগে আমরা যদি অন্য 20 জনকে দায়িত্ব দিতে পারতাম, হয়তো আজকে এই অবস্থা হতো না। কাজেই আমরা দুর্ঘটনার সময় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করব। ওনারা কেউ কেউ অতিমাত্রায় মিডিয়া অ্যাটেনশনও পেতে চান, হিরো হতে চান, সময়ের নায়ক হওয়ার চেষ্টা করেছেন, হতে গিয়ে ভুয়া ধ্বনিতে পড়েছেন এবং 9 ঘন্টা আটকে ছিলেন। কাজেই ওনাদের এখন সম্বিত ফিরে পেতে হবে, বুঝতে হবে যে এইটা টিভির স্ক্রলে আসার বিষয় না। আমাদের এই সরকারের অনেক উপদেষ্টাকে আমরা ব্রেকিং নিউজের আইটেম হতে দেখি, স্ক্রলে আসতে দেখি, অপ্রয়োজনে মিনিট তারা নষ্ট করেন আমাদের। তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে কাজের জায়গায় দেখতে চাই। রাত 3:30টায় পরীক্ষা বাতিল করা কোনো কাজের লক্ষণ না। এটি সিদ্ধান্ত নিতে আপনার 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। আর কোনো উপদেষ্টা যদি এই সিদ্ধান্ত নিজে নিতে না পারেন, তিনি যদি তার সচিবের উপরে নির্ভর করেন, তার এমনিতেই উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া। তিনি আজকে বলেছেন যে একটা পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত অনেকজনকে নিয়ে করতে হয়, একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কথার পিছনে কথা আমরা সবাই বলতে পারি, পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলা আমরা আরও বলতে পারি।
কুকথা আমরা কুতর্ক আরও করতে পারি। উনি একজন ভদ্রলোক, আমি তাকে ভদ্রলোক হিসাবে জানতাম বা জানি। ওনার উচিত ছিল এই দায়িত্ব, এই সিদ্ধান্ত তার নিজের নেওয়া। শোনেন, আপনি ভাত হয়েছে কিনা একটি টিপলে আপনি বোঝেন কি করে? সরকারটি যে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল সেটি প্রতি পদে আমরা টের পাচ্ছি, কেননা তাদের ম্যানেজমেন্ট দক্ষতা নাই, তাদের সরকার চালানোর কোনো দক্ষতা নাই। তারা অ্যাক্টিভিস্ট ছিলেন, ফুটপাতে দাঁড়িয়ে থাকতেন, মাঠ রক্ষা খাল রক্ষার আন্দোলন করেছেন। তারা সচিবদের উপরে নির্ভরশীল। সচিব যদি বলে পরীক্ষা হবে, পরীক্ষা হবে, তাহলে উপদেষ্টার কাজটা কি? এইরকম পাপেট উপদেষ্টা রেখে, যার নাকি ওই দপ্তর সম্পর্কে ধারণা নাই, আরেকজন পলাতক উপদেষ্টা। আমাদের স্বাস্থ্য হচ্ছে খুবই জটিল একটি সেক্টর। এখানে কি একজন পলাতক উপদেষ্টা থাকতে পারে যাকে কেউ দেখে না, ছোঁয়া যায়? উনি কি গোয়েন্দা সংস্থার লোক নাকি উনি গোপন সংগঠনের লোক? কাজেই আপনি কাদেরকে সিলেক্ট করেছেন? প্রফেসর ইউনূসের টিমমেটদের চেহারা আপনি একবার দেখেন। আমি খুব লজ্জার সাথে আপনাকে বলছি, বাংলাদেশ এর থেকে হাজার গুণে ভালো মানুষ আছে, দক্ষ আছে, লোক আছে। এদেরকে বাদ দিয়ে আমরা একটা কোটারি স্বার্থের খপ্পরে পড়েছি। আমরা কোটা ভিত্তিক সরকারকে দেখতে পাচ্ছি।